ঈশার কথা ছদ্মবেশ ধারণ করে ও বাড়িতে যেতে এবার বাধ্য হলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। শুভ অনির্বাণকে বলতে থাকে যে দেখ অনির্বাণ হাওয়ায় ঢিল মারছে না, কিন্তু ঈশার যথেষ্ট পরিমাণে অনামিকা নামক ওই মেয়েটার উপরে সন্দেহ হয়েছে। যেদিন কিনা আমরা সেই বাড়িতে গিয়েছিলাম তখন কিন্তু মেয়েটার নাকি তো ওকে দেখা মাত্রই হাবভাবে বদলে গিয়েছিল। তাহলে নিশ্চয়ই তুই বুঝতে পারছিস যে সেই মেয়েটা কোনো না কোনোভাবে অবশ্যই তোকে চেনে আগে থেকে, তার জন্যই হয়তো ও নিজেকে তোর কাছে আড়াল করার জন্য সেদিন আমাদের কারোর সামনে আসতে রাজি হয়নি। আর তার থেকেও বড় কথা যে ঈশা যেটা বলছে আমাদেরকে যে তুই যে মানুষটা খোঁজ করছিস তারও নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং ওরা যেখান থেকে ঘটনাস্থল থেকে মেয়েটাকে তুলে নিয়ে এসেছিলো তারও নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখন সেই ডেটও যদি একসাথে মিলে যায় তাহলে তো হয়েই গেল। তুই বরঞ্চ একটা কাজ করে এই বিষয়ে ঈশার সাথে তুই সরাসরি কথা বলে নে। অন্যদিকে ঈশাকে ফোনে কানেক্ট করে দেওয়া মাত্র ঈশা বলতে থাকে যে দেখো অনির্বাণ দা, আমি এই বিষয়ে ঘাটাঘাটি করার জন্য একদমই আগ্রহী ছিলাম না, কিন্তু সেদিন যদি অনামিকা ওই কাণ্ডটা না করতো তাহলে হয়তো বা আমার ওর উপরে সন্দেহ হতো না। কিন্তু যেহেতু তুমিও যে মেয়েটার খোঁজ করছো, সেই মেয়েটার ঘটনা শোনার পর কিছুটা আমার মনে হচ্ছে যে আমাদের বাড়িতে থাকা অনামিকার সাথে অবিকল মিলে যাচ্ছে। তার জন্য আমি তোমাকে বলছি যে তুমি প্লিজ একবার নিজের সন্দেহটা দূর করার জন্য ছদ্মবেশ ধারণ করে, ডেলিভারি ম্যানের ছদ্মবেশ ধারণ করে তুমি বরঞ্চ একবার এ বাড়িতে এসে ওই মেয়েটাকে দেখে যাও। তাহলে অন্তত তোমারও সন্দেহটা একটা দূর হবে এবং আমরাও একটু নিশ্চিন্ত হতে পারবো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তুমি আমাকে একটা কথা বলো তো ঈশা, কী দেখে তোমার হঠাৎ করে মনে হলো যে যে মেয়েটার খোঁজ আমি করছি সেই মেয়েটাই হলো কি তোমাদের বাড়িতে থাকা অনামিকা? অন্যদিকে ঈশা বলতে থাকে যে দেখো আমি জানি না যে তোমার ওয়াইফের কবে অ্যাক্সিডেন্ট হয়েছে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে শোনো, তুমি যে ডেটের কথা বলছো যেখানে ঘটনাস্থল থেকে তোমরা নাকি অনামিকা নামক সেই মেয়েটাকে রক্তাক্ত অবস্থায় তুলে এনে হসপিটালাইজ করেছিলে, ঠিক এক্স্যাক্ট সেদিন রাতের বেলায় আমার ওয়াইফেরও ঘটনাস্থলে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর সেখানে নাকি পুলিশ ওর ব্লাডও উদ্ধার করতে পেরেছে এবং ওর ব্লাডেরই ডিএনএ টেস্টের স্যাম্পল অবিকল মিলে গিয়েছে ওর বাপের বাড়ির লোকেদের সাথে। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে এখনও পর্যন্ত মৃত্যু নিশ্চিত না হওয়া সত্ত্বেও কিন্তু আমরা এখনও পর্যন্ত এটাও ভেবে নিতে পারছি না যে ও নিখোঁজ। অন্যদিকে ঈশা বলতে থাকে যে তাহলে সেদিন রাতে একই জায়গায় একই মেয়ে অ্যাক্সিডেন্ট হওয়াটা কোনো একটা কোইন্সিডেন্ট তো হতে পারে না, তাই না? তাহলে এটা কোনো না কোনোভাবে অবশ্যই যোগসূত্র আছে। আর সেই যোগসূত্রটাকে আমাদেরকে প্রমাণ করার জন্য এবার তোমার হেল্প চাই, এবং তুমি একমাত্র আমাদেরকে হেল্প করতে পারো এই জিনিসটা কনফার্ম করার সুবাদে। এছাড়া আমাদের কাছে কোনো উপায় অবশিষ্ট নেই। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে ঈশা তুমি আজকে আমার যে বড় কাজটা করে দিলে, আজকে যদি তোমাকে দিয়ে আমি কোনো মতে আমার রাইয়ের খোঁজ পেয়ে যাই তাহলে সত্যি করে আমি তোমার প্রতি যথেষ্ট পরিমাণে ঋণী হয়ে থাকবো। কিন্তু তুমি একটা কথা বলো তো, যদি ওই মেয়েটা আমি আসবো সেটা জানতে পারে একবার, তাহলে তো সেখান থেকেও নিশ্চয়ই পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। সেটা তুমি কী করে আটকাবে বলো তো? কারণ সেদিন তোমাদের বাড়িতে যাওয়ার ফলেও সে আমার সামনে আসতে যখন চাইনি, তাহলে তো নিশ্চয়ই এর পেছনে ওর কোনো রহস্য আছে, তাই না? এখন ও যদি টের পেয়ে যায় যে না আমি ও বাড়িতে আসছি, তখন কী হবে? অন্যদিকে ঈশা বলতে থাকে যে তার জন্যই তো অনির্বাণদা তোমাকে আমি ছদ্মবেশ ধারণ করে এখানে আসতে বলেছি। তুমি ডেলিভারি ম্যান সেজে এখানে আসবে আর আমি ওকে পার্সেল রিসিভ করার জন্য ওকে ডোরবেল বাজা মাত্র ডোরটা খুলতে বলবো। তখনই তোমরা একে অপরের মুখোমুখি হবে, আর তখনই কোনো না কোনোভাবে তুমি ওকে দেখতে পাও মাত্র আমাদেরকে তুমি ইশারা করে দেবে যে তুমি ওকে আদৌ চিনতে পেরেছো বা তুমি যাকে খুঁজছো সেই এই ব্যক্তি কিনা। তাহলেই বাস আমাদের রহস্য উদ্ঘাটন করা হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।